হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা সেক পেপারের স্পেশাল ভিডিও। ফার্স্ট সেমিস্টার সেক পেপারে তোমাদের স্ট্যাটিস্টিক্যাল কিছু পার্ট রয়েছে, যেখানে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো আজ আমরা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করব। সেন্ট্রাল টেন্ডেন্সি কী সেটা আগে তোমাদের জানতে হবে, এবং এই সেন্ট্রাল টেন্ডেন্সি কেন আমরা মেথডসের মধ্যে অ্যাপ্লাই করছি, কি মানে এই সেন্ট্রাল টেন্ডেন্সির মাধ্যমে আমরা কি জানতে পারি, কিভাবে আমরা ডেটা অ্যানালাইজ করতে পারি, আজ অল ডিটেলস নিয়ে আলোচনা করতে চলে এসেছি। একটা ভিডিওতেও তোমরা একসাথে শিখে যাবে সেন্ট্রাল টেন্ডেন্সির 3টে পার্ট, মিন, মিডিয়ান, মোড কীভাবে নির্ণয় করতে হয় এবং সেটা কিভাবে আমাদের বর্তমান ক্যালকুলেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো দেখে নেওয়া যাক আজকের সেশন। ফার্স্টেই তোমাদের বলি এই সেন্ট্রাল টেন্ডেন্সি জিনিসটা কি। দেখো আমি কি লিখেছি, দ্য টার্ম মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ ইউজ টু আইডেন্টিফাই the values that may be computed in order to characterize this aspect of a frequency distribution. তোমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্ট্যাটিস্টিক্স আমরা যে অ্যাপ্লাই করি সেটা কেন করি। স্ট্যাট কিন্তু অ্যাকচুয়ালি তোমরা হিসাব করার কাজেই লাগে। সুতরাং স্ট্যাটিস্টিক্স হচ্ছে কিছু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে একজোট করা এবং সেটাকে দিয়ে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা বা বোঝানোই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এবার এই স্ট্যাটিস্টিক্সের মধ্যে সেন্ট্রাল টেন্ডেন্সি কী কাজে ব্যবহার হয়? সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে সেই সমস্ত ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকেই আরও এলাবোরেটলি রিপ্রেজেন্ট করে বাই ডায়াগ্রাম অ্যান্ড ক্যালকুলেশন। তো সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে সেটাই বোঝায় যেটা মেন কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে, যাকে দিয়েই স্ট্যাটিস্টিকের মেল পার্টগুলো আলোচনা করা হয়। স্ট্যাটিস্টিক্যাল যে মূল পার্ট, যে মূল 3টে স্তম্ভের ওপর স্ট্যাটিস্টিক্যাল সেন্ট্রাল টেন্ডেন্সি দাঁড়িয়ে রয়েছে, সেই 3টে স্তম্ভ কী কী এবার দেখে নেওয়া যায়। দেখো, সেন্ট্রাল টেন্ডেন্সির মোট 3টে ভাগ আমি আগেও বলেছি। ফার্স্ট হচ্ছে মিন, তারপরে হচ্ছে মিডিয়ান, তারপরে হচ্ছে মোড। মিনটা কি? মিন তো গড়, তোমরা সবাই ছোটোবেলা থেকে গড় করছো, গড় নতুন করে বলার মতো কিছু নেই। কিন্তু মিনেরও আবার ভাগ আছে, 3 রকম ভাগ হয়, তার মধ্যে দুটোই মেনলি পড়ানো হয়, সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন আর একটা হচ্ছে জিওমেট্রিক মিন। এবার জিওমেট্রিক মিনটা তোমাদের সিলেবাসে থাকে না, যেটা থাকে হচ্ছে অ্যারিথমেটিক মিন। এবার অ্যারিথমেটিক মিন তো তোমরা সবাই জানো, তোমরা তো ছোটোবেলা থেকে গড় করেছো, তাহলে নতুন করে আবার শেখার কি আছে? এখানে যেটা তোমরা এক্সট্রা শিখবে বা আলাদা করে শিখবে সেটা হচ্ছে মিন। এই যে তোমার অ্যারিথমেটিক যে মিন রয়েছে, এই অ্যারিথমেটিক মিনটা দুরকম ডেটার ওপর ক্যালকুলেশন করা যায়। সেই দুরকম ডেটা কী কী? একটা হচ্ছে আনগ্রুপ ডেটা আর একটা হচ্ছে গ্রুপ ডেটা। এই আনগ্রুপড আর গ্রুপ ডেটার মধ্যেও একটা বেসিক ডিফারেন্সিয়েশন আছে। সেটা কি? সাধারণভাবে আনগ্রুপ ডেটা বলতে যেটা বিচ্ছিন্ন কিছু সংখ্যা বা কিছু ফিগার দেওয়া থাকে, এর বাইরে আর কিছুই থাকে না, সেটাকে বলা হয় আনগ্রুপ ডেটা। যেমন দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে এক্সাম্পল অফ আনগ্রুপ ডেটা কি আছে। দেখো কিছু হ্যাপাজার্ডলি কিছু নাম্বার, কিছু ফিগার দেওয়া আছে। ধরো বলা যেতে পারে যে ধরো তোমরা 5 বন্ধু আছো, তো 5 বন্ধুর হাইটের যে মানগুলো সেইগুলো যদি আমি একটা জাস্ট লিখে তোমাকে দিয়ে দিই, সেটা হয়ে যাবে আনগ্রুপ ডেটা। বা ধরো একটা ক্লাসে 50 জন ছাত্র রয়েছে, সেই 50 জন ছাত্রের মধ্যে কে কত মার্কস পেয়েছে অঙ্কে 100 নম্বরের মধ্যে, সেটাও যদি আমি হ্যাপাজার্ডলি লিখে দিয়ে দিই বা নর্মালি লিখে দিয়ে দিই, সেটা হয়ে যাবে আনগ্রুপ ডেটা। আর গ্রুপ ডেটার মধ্যে ডিফারেন্সটা কি? গ্রুপ ডেটা হচ্ছে কিছু নির্দিষ্ট বয়স বা কিছু নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে থাকা ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করে। মানে ধরো আমি ওই যে ক্লাসে 50 জন ছাত্রের কথা বললাম, সেখানে আমি বললাম যে 1 রোল নাম্বার থেকে 10 রোল নাম্বার কত কত নাম্বার পেয়েছে, সেটার একটা ফ্রিকোয়েন্সি টোটাল। তারপরে ধরো 10 থেকে 20 রোল নাম্বার মধ্যে কত কত নাম্বার পেয়েছে, সেটার একটা ফ্রিকোয়েন্সি টোটাল। তার মানে কি? আমি ডিভিশন করে নিচ্ছি, আমি একটা আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করে নিচ্ছি। যখনই শ্রেণী ব্যবধান দিয়ে কোনো ডেটাকে রিপ্রেজেন্ট করা হবে, তখন সেটাকে বলা হবে আনগ্রুপ ডেটা। তাহলে বুঝতে পেরেছো? গ্রুপ ডেটা বলা হবে। তো গ্রুপ ডেটা আর আনগ্রুপ ডেটার মধ্যে বেসিক ডিফারেন্সটা বুঝতে পেরেছো? একটার ক্ষেত্রে শুধুমাত্র কয়েকটা নাম্বার দেওয়া থাকবে, কিছু রাশিতত্ত্ব দেওয়া থাকবে যেটাকে ক্যালকুলেশন করতে হবে। অন্যদিকে আর একটার মধ্যে কি দেওয়া থাকবে? আর একটার মধ্যে কিন্তু ইন ডিটেলে আলোচনা করা থাকবে। সেখানে ফ্রিকোয়েন্সি থাকবে, ক্লাস বাউন্ডারি থাকবে এবং তার বাইরেও অনেক কিছু থাকতে পারে।
এবার হচ্ছে গাণিতিক গড় কিভাবে আমাদের স্ট্যাটিস্টিকে কাজে লাগছে বা কেন আমরা এটাকে মেথডসের হিসেবে ইউজ করব বা কোনো কিছু মেজার করার ক্ষেত্রে ইউজ করব। সাধারণভাবে গড় আমরা কেন করি? যখন একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপল বা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আমরা পাই, সেটার থেকে একটা আপেক্ষিক ধারণা লাভ করার জন্য বা মোট জিনিসটার সাপেক্ষে প্রতিজনকে আলাদা না ধরে পুরো শ্রেণীবদ্ধ হিসাবে যখন আমরা আলোচনা করি তখন আমরা গড় নির্ণয় করি। তো এখানে ভূগোলের ক্ষেত্রেও তাই, যখন কোনো ডেটা আমরা হাতে পাই সেই ডেটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করবো বা সেই ডেটা থেকে আমরা মূল কি জানতে পারলাম, কত জনের সম্পর্কে জানতে পারলাম, কতটা জানতে পারলাম, সেটা জানার জন্যই আমরা অ্যারিথমেটিক মিন করে থাকি। তো এটা হচ্ছে মিন করার ডেফিনেশন বলতে পারো বা ইউজেস বলতে পারো, ঠিক আছে। তো মিন এবার ক্যালকুলেশন, যেটা মেন জিনিস, যে মিনের ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব এবং সেটা গ্রুপ ডেটা এবং আনগ্রুপ ডেটার ক্ষেত্রে দুটো আলাদা ফর্মুলার ওপর বেস করে হবে। তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক। এই ফর্মুলাগুলো একেবারে তোমাদের মানে শুধুমাত্র যে তোমরা ক্লাস ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরাই করছো তা কিন্তু নয়, স্ট্যাটিস্টিক্স কিন্তু সব জায়গায় কাজে লাগে, তোমরা জানো অলরেডি। স্ট্যাট যেমন একদিকে তোমার ক্লাস 9 থেকে শুরু হয়ে যাচ্ছে, অঙ্কের মধ্যে স্ট্যাটিস্টিক্স আছে, আবার সেরকমই আবার তোমাদের যখন তোমরা 12-এ পড়ছো জিওগ্রাফি তখন সেখানে প্র্যাকটিক্যালি স্ট্যাটিস্টিক্স আছে, আবার তোমরা কলেজে উঠছো সেখানে স্ট্যাটিস্টিক্স আছে, মাস্টার ডিগ্রি যাবে বা আরও হায়ার স্টাডিজ করবে সেখানেও স্ট্যাটিস্টিক্স আছে। শুধুমাত্র আর্টস গ্রুপ নয়, কমার্সেও কিন্তু স্ট্যাটিস্টিক্স আছে। আর স্ট্যাটিস্টিক্সের এই বেসিক ধারণাটা কিন্তু সেম। প্রতিটা স্ট্যাটিস্টিক শুরু হওয়ার আগে মেন যে কনসেপ্টটা তোমাদের জানতে হয় বা যেটা বেসিক, সেটাই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। তো সেন্ট্রাল টেন্ডেন্সি ছাড়া তুমি কোনোভাবেই স্ট্যাটিস্টিক্স সম্পর্কে জানতে পারবে না। তো এটা শুধুমাত্র যে ফার্স্ট সেমিস্টার সেক পেপারের স্পেশাল ভিডিও সেটা নয়, এটা সবাই যতজন স্ট্যাটিস্টিক্স জানতে চাইছো, সহজ উপায়ে ক্যালকুলেশন শিখতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে লাগবে বলে আমার মনে হয়। তো দেখো, চলো দেখে নেওয়া যাক মিনের ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব। দেখো আমি সব ইন্ডিভিজুয়ালি ফর্মুলা লিখে দিয়েছি, তোমরা যে কোনো বইতেও পেয়ে যাবে, সেটা না, আমি জাস্ট আলোচনা করতে চাই এবং সহজে বুঝিয়ে দিতে চাই। অনেকেই স্ট্যাট ভয় পায়, ভাবে ক্যালকুলেশন করতে পারছি না, কেন পারছি না, ফর্মুলা ভুলে যাচ্ছে। আসলে সেরকম কিচ্ছু নয়, একটু মাথা ঠান্ডা করে যদি পরপর সিকোয়েন্সগুলো বুঝে ফর্মুলাগুলো মনে রাখার চেষ্টা করো, আমার মনে হয় আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো চলো দেখো, ফার্স্টে আনগ্রুপ ডেটার জন্য যখন এরকম হ্যাপাজার্ডলি অনেকগুলো ভ্যালু দেওয়া থাকবে এবং সেটাকে জাস্ট একটা নর্মাল অ্যারিথমেটিক মিন করতে বলবে, তখন তোমরা কি করবে? কিছুই কাজ নয়, যতগুলো ভ্যালু দেওয়া থাকবে এই প্রতিটা ইন্ডিভিজুয়ালকে আমরা এক্স হিসেবে ধরে থাকি। তো প্রতিটা ইন্ডিভিজুয়াল ভ্যালু মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল মানকে আমরা যোগ করে দেবো, টোটাল যোগ করব, যতগুলো ফিগার থাকবে সবাইকে যোগ করে দেবো। যোগ করার পর আমরা যে সামেশনটা পাবো সেই সামেশনটা ডিভাইডেড বাই এন, দেখো সামেশন এক্স ডিভাইডেড বাই এন লিখেছি। তো হোয়াট ডু ইউ মিন বাই সামেশন এক্স অ্যান্ড সামেশন ডিভাইডেড বাই এন? তো সামেশন এক্স মনে হচ্ছে টোটাল সাম অফ ভ্যালু অফ এক্স অ্যান্ড এন হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন, তুমি কতগুলো অবজার্ভ করলে, 1 2 3 4 5, তো এটা হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। ওকে, তাহলে 5টা হচ্ছে এন এর ভ্যালু, আর এইগুলোকে যোগ করলে তোমার যেটা বেরোবে সেটা হচ্ছে তোমার সামেশন অফ এক্স। যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আমরা যদি এগুলোকে যোগ করে দিই সবকটা, তাহলে আমার টোটাল কত হচ্ছে, মানে সামেশন অফ এক্স কত হচ্ছে, এন তো আমাদের বেরিয়ে গেল 5, রাইট? তাহলে সামেশন অফ এক্স হচ্ছে 3 10 16 6, হাতে রইল 1, 516 হলো সামেশন অফ এক্স এর ভ্যালু অ্যান্ড ডিভাইডেড বাই এন মানে 5। যদি এটাকে তোমরা ক্যালকুলেশন করো মানে ক্যালকুলেটরে ভাগ করো, তাহলে ভ্যালু কত বেরোবে? ভ্যালু সিম্পল 103.2, তাহলে এটা বেরিয়ে গেল আমাদের মিনের ভ্যালু। এতটাই ইজি আনগ্রুপ ডেটার ক্ষেত্রে মিন ক্যালকুলেশন করা। ওকে, এবার হচ্ছে গ্রুপ ডেটার ক্ষেত্রে মিনের ক্যালকুলেশন। গ্রুপ ডেটার ক্ষেত্রে কিন্তু মিনের ভ্যালুটা বার করা একটু তুলনামূলকভাবে জটিল। ফর্মুলাটা মনে রাখবে সামেশন এফ এক্স বাই সামেশন এফ। এবার এফটা আবার কি জিনিস বা এখানে আবার এক্সটা আলাদা কি জিনিস, দেখো এখানে আমি একটা ছক করেছি, এটা সবকটার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। এটা হচ্ছে গ্রুপ ডেটার ছক। তোমাদের দেওয়াটা কি থাকবে এটা আগে ভালো করে বুঝে দাও। তোমাদের কিন্তু এগুলো সবকটা দেওয়া থাকবে না, তোমাদের এই ক্লাস বাউন্ডারিটা দেওয়া থাকবে আর ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকবে। ওকে, ক্লাস বাউন্ডারি ফ্রিকোয়েন্সি এই দুটো কলামের ভ্যালু তোমাদের দেওয়া থাকবে, আর বাকি যে কলামের ভ্যালুগুলো দেখছো সেগুলো কিন্তু
তোমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। তাহলে আগে এটা দেখে নিই যে কীভাবে ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা, এক্স, এই যে দেখছো সামেশন এফ এক্স, তো এক্সটা কি? এই এক্সটা কিন্তু এখানে এই এক্স নয়, এই এক্সটা এখানে আলাদা। কি এক্স? এক্স মানে হচ্ছে মিড ভ্যালু। যে দুটো তোমাকে ক্লাস বাউন্ডারি, এগুলোকে ক্লাস বাউন্ডারি বলে। এই যে এত টু এত, এই যে একটা ব্যাপার টু যে মেনশনটা করে, এটা হচ্ছে ক্লাস বাউন্ডারির ক্ষেত্রে হয়। তো ক্লাস বাউন্ডারি যখন দেওয়া থাকবে, তোমাদের ফার্স্ট কাজ কি হবে? সেই ক্লাস বাউন্ডারি থেকে মিড ভ্যালু বার করে নেওয়া। মিড ভ্যালু বার করার ফর্মুলা কি? ক্লাস বাউন্ডারি আপার ক্লাস বাউন্ডারি প্লাস লোয়ার ক্লাস বাউন্ডারি ডিভাইডেড বাই 2। এতটাই ইজি। মানে যখন তোমরা মিড ভ্যালু বার করছো, আমি যদি এখানে লিখে দিই মিড ভ্যালু, মানে এক্স যখন তোমরা বার করছো তখন কি করবে? এই ধরো প্রথমেরটা 0 প্লাস 10 ডিভাইডেড বাই 2, তার মানে আমার কত বেরোলো? 5। এইভাবে সব কটা মিড ভ্যালু তোমাদের বার করে নিতে হবে। তো এই হলো মিড ভ্যালুর কলম। তার মানে তোমরা কি এক্স পেয়ে গেলে। এফ তোমাদের দেওয়া থাকবে ফ্রিকোয়েন্সি, তোমাদের এখানে কি বার করতে দিয়েছে? সামেশন এফ এক্স। তার মানে তোমাদের এফ এক্স বার করতে হবে। এফটাকে আর এক্সটাকে গুণ করে তো সিম্পলি গুণ করে দেবে। দেখো আমি এখানে গুণ করেছি অলরেডি, দেখতে পাচ্ছ এফ এক্স এর কলাম করেছি। 5 গুণ 4 20, 15 গুণ 2 30, 25 গুণ 5 125, 35 গুণ 10 350, এইভাবে টোটালটা করে নেবে। ওকে, সবকটা গুণ করা হয়ে গেল। এবার এখানে চেয়েছেটা কি ফর্মুলা তোমাদের? সামেশন এফ এক্স। তার মানে সামেশন এফ এক্স মানে এই যে তোমরা গুণগুলো করলে এর এবার যোগফল বার করতে হবে। ঠিক আছে, ভালো কথা। তো যোগফল বার করে ফেলো, দেখো কত বেরোচ্ছে। সামেশন এফ এক্স এর ভ্যালু বেরোচ্ছে 0 হাতে 1, আচ্ছা 1 4, 4 5 9, 9 আর 2 9 2 11, 11 3 14, 14 2 16, 16 6, হাতে রইল 1 2 5 6, মানে 660। আর নিচে কি বলেছে? সামেশন এফ। সামেশন এফ মানে কি? এফ যা দেওয়া আছে তাদের সামেশন। এফ এর গুণ যদি আমি সামেশন করি কত বেরোচ্ছে? এফ এর গুণ সামেশন করলে 24 বেরোচ্ছে। 10 10 20 24 24। এবার জাস্ট এটাকে কি করবো? আমরা ভাগ করে দেবো। ওকে, যদি ভাগ করি কত বেরোচ্ছে? ওকে, যদি 12 দিয়ে কাটি তাহলে 2, এখানে 5 12 60, আবার 5 12 60। সো এটা 55/2 হচ্ছে। 55/2 মানে কত? 55/2 মানে হচ্ছে তোমাদের 27.5 হয়ে গেল। আমাদের মিনের ভ্যালু বেরিয়ে গেল। ওকে, তো এই হচ্ছে মিনের ক্যালকুলেশন। আশা করছি বুঝতে পেরেছো অ্যারিথমেটিক মিনটা কি হলো। যেগুলো আনগ্রুপ ডেটা সেটার কোনো অসুবিধা নেই, যা যা ভ্যালুগুলো দেওয়া থাকবে সিম্পলি যোগ করবে, কটা ভ্যালু আছে গুনবে, সেটা দিয়ে ভাগ করে দেবে, তোমাদের মিনের ভ্যালু বেরিয়ে যাবে। আর যদি গ্রুপ ডেটা হয় সেক্ষেত্রে তোমাদের এফ থেকে ক্লাস বাউন্ডারি থেকে এক্সটা বার করে নিতে হবে, তারপরে এফ এক্স বার করে নিতে হবে, তারপর তাদের সামেশন করবে, এফ এর সামেশন করবে, ভাগ করে দেবে, উত্তর বেরিয়ে যাবে। এই হয়ে গেল মিন। মিনের কনসেপ্ট শেষ। এবার আসছে আমরা মিডিয়ান। মিডিয়ান ব্যাপারটা কি একটু বলে দিই। মিডিয়ান মানে মধ্য ভ্যালু, মাঝখান। তোমাদের যে সমস্ত ডেটা দেওয়া থাকবে, যত রকম ভ্যালুর ডেটা দেওয়া থাকবে, সেই ভ্যালুগুলো অনুযায়ী তার মাঝের ভ্যালুটাই হচ্ছে মিড ভ্যালু, বা যাকে আমরা বলছি মিডিয়ান। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? যে মিড ভ্যালু ক্যালকুলেশন করার সময় তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি সেটা আনগ্রুপ ডেটা হয়, মানে এই জাতীয় ডেটা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আনইভেন নাম্বার আছে না ইভেন নাম্বার আছে। মানে ফিগারগুলো এক একটা আনইভেন না ইভেন সেটা বলছি না, ফিগারগুলো টোটাল কতগুলো আছে। যদি 7টা 5টা 3টে এইভাবে আনইভেন স্ট্যান্ডার্ডে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মিড ভ্যালুর ক্যালকুলেশনই করতে হবে না। কেন বললাম কথাটা? সেক্ষেত্রে শুধু ছোট থেকে বড় সাজিয়ে নেবে আগে। এখানে যেমন দেখো সাজানোই আছে 97, তারপরে 100, তারপরে 101, তারপরে 106, তারপরে 112। এটা যদি তোমাদের উল্টো পাল্টা করে দেওয়া থাকে, তোমাদের ধরো এটাই দেওয়া রয়েছে, ধরো প্রথমে 112 আছে, তারপরে ধরো 100 আছে, তারপরে 106 আছে, এইভাবে দেওয়া আছে হ্যাপাজাটলি, সেক্ষেত্রে তোমরা ছোট থেকে বড় সাজিয়ে নেবে। সাজিয়ে নিয়ে দেখবে কতগুলো তোমার ফিগার আছে। যদি দেখো 5 7 9 মানে দুদিককে বাদ দিয়ে, ইকুয়াল সংখ্যা বাদ দিয়ে মাঝে একটা পড়ে থাকবে, সেক্ষেত্রে তোমাদের ওই মাঝের ফিগারটা, যেমন এখানে দেখো ভালো করে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5,
5টা ফিগার আছে, 5টা ফিগার যখন, তার মানে এদিকে দুটো বাদ এদিকে দুটো বাদ, তাহলে মাঝের এই সংখ্যাটা আমার হয়ে গেল কি, আমার মিডিয়ানের ভ্যালু। তাহলে আনগ্রুপ ডেটার মিডিয়ানের ভ্যালু আমি কত পেয়ে গেলাম, 101। এটা হচ্ছে যখন তোমাদের আনইভেন নাম্বার অফ ক্লাসেস থাকবে, ঠিক আছে। যখন ইভেন থাকবে, দেখো আমি এখানে লিখেই দিয়েছি, ফর আনইভেন নাম্বার অফ ডেটা। যদি আনইভেন নাম্বার অফ ডেটা হয় তাহলে ফর্মুলা জাস্ট মিডল ভ্যালু, মাঝের যে সংখ্যাটা, দুদিক থেকে ইকুয়ালি ছেড়ে মাঝে যে সংখ্যাটা থাকবে সেটাই হয়ে যাবে তোমাদের নর্মালি মিডিয়ান ভ্যালু। কিন্তু যখনই সেটা হয়ে যাবে ইভেন নাম্বার, ধরো 8টা আছে, 4টে আছে, 6টা আছে, সেক্ষেত্রে কী করবে, ধরো এখানে এই 112টা নেই, ধরো কথার কথা বলছি আমি, এই 112টা নেই, তখন কি হচ্ছে, তখন তো তুমি আর এইটা বলতে পারবে না, এটা তো মিডল ভ্যালু আর রইল না তাহলে, তাই না। তখন এটা আছে শুধু, তখন কি করবে, 4টের সংখ্যা আছে শুধু, তখন তোমাদের একটা কাজ করতে হবে। কি করব, মাঝের যে দুটো সংখ্যা, তাহলে মাঝে কে কে পড়ছে, মাঝে 100 পড়ছে আর 101 পড়ছে, এই মাঝের দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের মিডল ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, যদি আমি মাঝের দুটো সংখ্যাকে যোগ করে দিই, মানে 100 প্লাস 101 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে, তখন যখন আমরা ক্যালকুলেশন করেছি 201 ডিভাইডেড বাই 2, তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, ফর্মুলা অনুযায়ী 100.5 হয়ে গেল আমাদের মিডিয়ান ভ্যালু। তাহলে বুঝতে পেরেছো, আনগ্রুপ ডেটাতেই কিন্তু দুরকমভাবে মিডিয়ান ভ্যালু বার করতে হয়। যদি ইভেন নাম্বার থাকে তাহলে মিডলের দুটো ভ্যালুকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, আর যদি আনইভেন নাম্বার থাকে তাহলে মিডলের ভ্যালুটাই হয়ে যাবে আমার মিডিয়ান। এটা একটা গেল। এবার হচ্ছে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে। আনগ্রুপ ডেটার ক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা ব্রড। কি কনসেপ্ট, ভালো করে দেখো। ফর্মুলা হচ্ছে L প্লাস n/2 মাইনাস ক্যাপিটাল F ডিভাইডেড বাই স্মল f ইন্টু I। এই প্রতিটা জিনিস কী কী রিপ্রেজেন্ট করছে ভালো করে বুঝে নাও। দেখো, এল মানে হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস। এবার এই মিডিয়ান ক্লাসটা আমি কি করে বার করব, এই যে n/2 রয়েছে, এটাই হচ্ছে আসল কাজের জায়গা। n/2 মানে কি বলো তো, n/2 মানে হচ্ছে তোমাদের যে টোটাল ভ্যালু রয়েছে না ফ্রিকোয়েন্সি, তাকে আমরা ডিভাইডেড বাই 2 করব। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সির ভ্যালু আমরা অলরেডি আগে বার করেছি, কত বেরিয়েছিল আমাদের 24। তাহলে 24কে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের কত বেরোচ্ছে 12। 12 আমাদের কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে। এই 12টা আবার কি জিনিস রে বাবা, 12 কোথায় আছে মানে, 12 কোথায় আছে মানে যে ভ্যালুটা তোমাদের বেরোবে সেটাকে লক্ষ্য করবে এই ক্লাস বাউন্ডারির মধ্যে কোনটার মধ্যে 12 পড়ছে। দেখো, প্রথমটা হচ্ছে 0 থেকে 10, ঠিক, তার মানে এর মধ্যে 12 নেই। তারপরে হচ্ছে 10 থেকে 20, তার মানে এর মধ্যে 12 পড়ছে। তো এই পুরো ক্লাসটা হয়ে যাচ্ছে আমার মিডিয়ান ক্লাস। এইটা, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা যা ডেটা আছে সব এবার আমাদের কাজে লাগবে। কি ক্যালকুলেশন করব, মিডিয়ান ক্যালকুলেশন করব। ওকে, এবার কিভাবে এটা কাজে লাগছে ভালো করে দেখো। এখানে কিন্তু আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বার করে নিতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আবার কি জিনিস, কিছুই না, যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে সেটাকে একবার ছোট থেকে বড় যোগ করব, একবার বড় থেকে ছোট যোগ করব। মানে দেখো, আমাদের ফ্রিকোয়েন্সির কলাম এটা, ঠিক। প্রথমে হচ্ছে লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করব। কি করে বার করতে হয়, প্রথমে যে ঘরটা থাকে না, প্রথম ঘরটায় সেই ভ্যালুটাই বসে যায় যা তোমার ফ্রিকোয়েন্সিতে আছে, নর্মাল সিম্পল বসিয়ে দেবে। পরের ক্লাসটা প্রথমটা দ্বিতীয়টা মিলে যোগ করে বসাবে। তারপরে এখানে 4 ছিল, তারপর একটা 2 ছিল, 4 + 2 করে 6 হলো। বুঝতে পেরেছো? নেক্সট ক্লাসে প্রথম থেকে আবার 4 + 2 + 5 সব কটাকে যোগ করতে করতে যাবে, দেন কি হয়ে গেল 11। সেমভাবে আবার 4, 2, 5, 10 সব যোগ করলাম 21। আবার সেমভাবে সব কটাকে আবার যোগ করলাম 24। ওকে, মনে রাখবে লাস্ট ফিগারটা কিন্তু তোমাদের সামেশন অফ এফ এর ভ্যালুই আসবে। যদি না আসে তাহলে তোমাদের ক্যালকুলেশনে কোথাও ভুল হচ্ছে, করার সময় মনোযোগ সহকারে করবে। নেক্সট হচ্ছে মোর দ্যান ফ্রিকোয়েন্সি। মোর দ্যান ফ্রিকোয়েন্সিটা কী জিনিস, মোর দ্যান ফ্রিকোয়েন্সিটা বার করতেও পারো, নাও করতে পারো, এটা সাধারণত এই সমস্ত ক্যালকুলেশনে কাজে লাগে না। বাট আমি তোমাদের যেহেতু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একেবারে দেখিয়ে দিচ্ছি তাই এটাও জানিয়ে দিতে চাইছিলাম। তো এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটার ক্ষেত্রে উল্টোটা করবে। ওটার ক্ষেত্রে প্রথমেরটা যা আছে তাই বসিয়ে দিয়েছিলে, এটার ক্ষেত্রে নিচেরটা যা আসবে তাই বসিয়ে দেবে।
দেখো নিচে 3 ছিল আমাদের ফ্রিকোয়েন্সি, সেটাই বসিয়ে দিচ্ছি। এবার 3-এর সাথে আস্তে আস্তে ওপরগুলো যোগ করতে করতে 3 + 10 13, 3 + 10 + 5 18, 3 + 10 + 5 + 2 20, 3 + 10 + 5 + 2 + 4 হয়ে গেল 24। এটার ক্ষেত্রেও দেখবে সেম ভ্যালুটা ওপরে আসবে 24। ওকে, বুঝতে পেরেছো? এই ভ্যালুটা বার করে রাখবে, এবার কাজে লাগবে। দেখো কিভাবে। তাহলে এল এর ভ্যালু কি হলো? লোয়ার ক্লাস বাউন্ডারি অফ মিডিয়ান ক্লাস। তাহলে এইটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস বাউন্ডারি, রাইট? তার লোয়ার ক্লাস কত? 10। তাহলে 10 হচ্ছে আমার এল এর ভ্যালু। তাহলে এখানে কত বসবে? 10 প্লাস n/2 আমরা বার করেছি 24/2 মানে 12 মাইনাস এই ক্যাপিটাল এফটা আবার কি জিনিস? ক্যাপিটাল এফটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আপ টু দ্য মিডল ক্লাস, সরি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ আপ টু দ্য মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 6। তাহলে আমার এখানে ভ্যালু বসে যাবে 6 ডিভাইডেড বাই এফ মানে কি? ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। ফ্রিকোয়েন্সি মানে কি? আমার মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 2, ঠিক। তাহলে 2 বসে যাবে আমার নিচে, ইন্টু আই মানে জাস্ট সিম্পল ইন্টারভেল। ইন্টারভেল মানে এই যে দেখো 0 থেকে 10, 10 থেকে 20, মানে এক একটার মাঝে মাঝে কত ইন্টারভেল? 10 করে। তাহলে এখানে ইন্টু 10। এবার এটা ক্যালকুলেশন করো, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। মানে ধরো হচ্ছে এটা কত হবে? 10 প্লাস 12 থেকে 6 বাদ দিলে 6, 6 দিয়ে 2 কাটলে 3, 3 গুণ 10 মানে 30। মানে ভ্যালু কত বেরোবে তোমার? 40। এই হলো মিডিয়ান। ওকে, নেক্সট হচ্ছে মোড। মোডের ক্ষেত্রেও ব্যাপারটা খুব ইজি যদি সেটা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে হয়। তোমরা শুধু একটা জিনিস লক্ষ্য করবে যে আনগ্রুপ ডেটার মধ্যে যে ভ্যালুটা সবচেয়ে বড় বা যে ভ্যালুটা সবচেয়ে বার রিপিট হয়েছে সেই ভ্যালুটা হবে তোমাদের মোড ভ্যালু। দেখো এখানে কিন্তু কোনো সংখ্যা রিপিট হয়নি, ঠিক আছে? এখানে ছিল লাস্টে 116। ওকে, কোনো সংখ্যা রিপিট হয়নি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে ভ্যালু কত হয়ে যাবে? 116ই হয়ে যাবে। ওকে, আর যদি কোনো রিপিট সংখ্যা থাকতো, ধরো 100টাই দুবার রিপিট হয়েছে, তাহলে কিন্তু 100 হতো। ওকে, এটা হচ্ছে মোড। আর মোডের যে মেইন ফর্মুলা যেটা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটাই বেশি করে আসে। সেটা কি? এল প্লাস এফ এম মাইনাস এফ পি ডিভাইডেড বাই এফ এম মাইনাস এফ পি প্লাস এফ এম মাইনাস এফ পি এফ এফ ব্র্যাকেট ক্লোজ ইন্টু আই। ভালো করে দেখো, এই ফর্মুলাগুলোই মাথায় রাখতে হয়, আর কিছু করার নেই এখানে। আচ্ছা, এখানে এল মানে সেম ব্যাপার। দেখো ভালো করে ব্যাপারটা জানো, এল মানে কিন্তু সেমই তোমার হচ্ছে ওই যেটা তোমার এ ক্লাস মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি সেটাকে বসাতে হবে। এফ এম মডেল ক্লাস ফ্রিকোয়েন্সি। মডেল ক্লাস আমি কাকে পাবো? তোমাদের বারবার যেটা বলছি মাথায় রাখবে, যেটা আমাদের হাইয়েস্ট ভ্যালু সেটাই কিন্তু আমাদের মডেল ক্লাস হয়ে যায়। যেমন ধরো আমাদের এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আমরা কোনটায় পাচ্ছি? এই ক্লাসটা। তাহলে সেক্ষেত্রে আমাদের মডেল ক্লাস হয়ে যাবে এটা। ওকে, এটা আমাদের মডেল ক্লাস হয়ে গেল। এবার হচ্ছে এই মডেল ক্লাসের মধ্যে আমাদের কি বার করতে হবে? না, এই মডেল ক্লাসের মধ্যে আমাদের ফ্রিকোয়েন্সিগুলো বার করতে হবে। কিভাবে বার করবো দেখো, ফার্স্ট এফ এম মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি। মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি যদি আমাদের এটা মডেল ক্লাস হয় তাহলে ফ্রিকোয়েন্সি কত? 10। এল মানে কিন্তু সেই লোয়ার ক্লাস বাউন্ডারি অফ মডেল ক্লাস। তার মানে এখানে আমরা লোয়ার ক্লাস বাউন্ডারি কত পাচ্ছি? 30 প্লাস, এবার এখানে যোগ গুণ বিয়োগ যেটা হবে এটা তো 10 কনফার্ম, আই তো। তাহলে এফ এম মানে আমাদের কি বলছে? মোলার ক্লাস ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে 10। ঠিক আছে, এবার এটা থেকে এফ পি মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ প্রিসিডিং অফ দ্য মডেল ক্লাস। মডেল ক্লাসের আগের ফ্রিকোয়েন্সি কত? 5 বসিয়ে দিলাম। সেমভাবে নিচে কি বলেছে? 10 - 5 প্লাস কত? 10 মাইনাস এফ এফ। এফ এফ কি রিপ্রেজেন্ট করছে? ফ্রিকোয়েন্সি অফ ফলোয়িং দ্য মডেল ক্লাস, তার পরের যেটা আছে 3। এবার যে সিম্পল ক্যালকুলেশন দেখো কত হচ্ছে? 3 প্লাস ওপরে ধরো 5, নিচে কত? নিচে হচ্ছে তোমার 5 + 7 12, 5-এর সাথে 12 ইন্টু 10। ওকে, তার মানে তোমরা এখানে 12 ইন্টু 10 করলে এটা কেটে দাও। এখানে কত হচ্ছে তোমাদের? 5, এখানে 6,
তারপরে এটা হলো 30 প্লাস 25/6। এটা তোমরা ক্যালকুলেটর হিসাব করে দেখো, দেখবে ওই একটা অ্যাপ্রক্সিমেটলি সামথিং মানে পয়েন্টে ভ্যালু বেরোবে। ওকে, তো এইভাবে পুরো জিনিসটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে বুঝতে পেরেছো কি বললাম? এই পুরোটাই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। মোড কি রিপ্রেজেন্ট করে? মোড রিপ্রেজেন্ট করে হচ্ছে তোমাদের যে ডেটাটা দেওয়া রয়েছে তার মধ্যে সর্বোচ্চ কে এবং তাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করছি, কে সবচেয়ে বেশিতে রয়েছে বা কার ভ্যালুয়েশন সবচেয়ে বেশি বা কার রিপিটেশন বারবার হচ্ছে, সেই ভ্যালুটা আমরা মোডাল ক্লাস দিয়ে পাই। ওকে, তাহলে এই পুরো ক্যালকুলেশন হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ে, যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনগুলো আমরা রিপ্রেজেন্ট করছি এখানে। এবং মনে রাখবে এই প্রতিটার কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়। সাধারণভাবে অ্যারিথমেটিক মিনের কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয় না। তোমরা যদি দেখাতে চাও সেক্ষেত্রে তোমরা গ্রাফিক্যাল পেপারে লেস দ্যানটা এঁকে নিয়ে, লেস দ্যান আর ধরো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দুটোই তোমরা এঁকে নিলে, সেক্ষেত্রে তোমাদের মিডল ভ্যালুটা হয়ে যাবে তোমাদের মিন ভ্যালু। ওকে, মোডাল ক্লাসের ক্ষেত্রে কিন্তু বা মোডকে আমরা কিন্তু হিস্টোগ্রামের মধ্যে রিপ্রেজেন্ট করে থাকি, আর মিডিয়ানকেও সাধারণভাবে আমরা ওই সিম্পল নর্মাল লাইন গ্রাফ মানে লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাইনের উপরে রিপ্রেজেন্ট করে থাকি। এই হচ্ছে ব্যাপার। এই পুরো জিনিসটাকেই বলা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। এইভাবে তোমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি ক্যালকুলেশনও করতে হবে, এইভাবেই যদি তোমাদের থিওরিটিক্যাল পার্ট দিতে হয় তাহলেও এভাবেই দিতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো সেন্ট্রাল টেন্ডেন্সি কী জিনিস, মিন মিডিয়ান মোড কীভাবে ক্যালকুলেশন করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব মেজারিং অফ ডিসপারশন, যেটা এর সাথেই ছিল, আমি একসাথে করিনি, অনেক লেন্দি হয়ে যাবে বলে ভিডিওটা। আর তোমরা যারা বলছো আরও টপিকের কথা, সেগুলো আমরা স্যাটেলাইট ইমেজের কথা বলেছো, সেটাও আমি খুব শিগগিরই তোমাদেরকে দিয়ে দেবো। আর যেটা বলবো যে তোমাদের যে সাজেশনের ব্যাপারটা আসছে, যেহেতু তোমরা ফার্স্ট পরীক্ষা দিচ্ছ, তো সাজেস্টিভভাবে কোনগুলো আসতে পারে সেই বিষয়ে আমি তোমাদের নেক্সট উইকে একটা ভিডিও বানিয়ে দেবো। আমার মতামত অনুযায়ী যেগুলো ইম্পর্টেন্ট বলে আমার ব্যক্তিগত ধারণা সেগুলো আমি জানাবো। তবে তোমাদের একটা কথাই বলতে পারি, যেহেতু তোমরা ফার্স্ট ব্যাচ এই সিলেবাসটার ওপর, তাই কোনো টপিক ছেড়ে যাবে না। যে যাই সাজেশন দিক না কেন, প্রতিটা টপিক অন্তত কনসেপ্ট নিয়ে যাবে, যাতে যাই কোশ্চেন আসুক তোমাদের ছেড়ে না আসতে হয়। তোমরা সবাই জানো অনার্স কতটা ইম্পর্ট্যান্ট। একবার সাপ্লি মানে হচ্ছে কিন্তু সেই সাপ্লিটা কভার আপ করতে তোমাকে প্রচুর খাটতে হবে। তো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে আমরা একদম ক্লিয়ার কনসেপ্টে পাস করব। শুধু পাস নয়, আমাদের একদম ভালো রেজাল্ট নিয়ে পাস করতে হবে। আর সেটার জন্য বুকস পড়ো, যেভাবে সব কটা টপিকের ওপর, শুধুমাত্র সেক পেপার বলছি না, তোমাদের যা যা ইন্ডিভিজুয়াল CC1 CC2 রয়েছে সব কটা টপিক ভালো করে পড়ো। ইন্ডিভিজুয়ালি প্রতিটা টপিকের কনসেপ্টগুলো মাথায় রাখো, মুখস্থ না করে কনসেপ্টগুলো মাথায় রাখো। তাহলে কি হবে, পরীক্ষায় যাই কোশ্চেন আসুক তোমরা সেটাকে সলভ করে দিয়ে আসতে পারবে। যাই হোক, আজ এই পর্যন্তই। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আমরা মেজার অফ ডিসপারশন নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।